নমস্কার শ্রোতা বন্ধুগণ, গল্পমঞ্জরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক শ্রোতা বন্ধুর অনুরোধে নিয়ে এসেছি সাবিত্রী রায়ের লেখা অদৃশ্য লীলা। গল্পটি ভিন্ন স্বাদের। একজন মধ্যবিত্ত গৃহবধূর সাফল্য অর্জনের কাহিনী, সংগ্রামের কাহিনী, সংসারের চাতাকলে পিষে যাওয়ার কাহিনী। তবুও সে সংসারের খুঁটিনাটি দেখেও তার ফাঁকে ফাঁকে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে কিভাবে আত্মনির্ভর হতে চায়, সেই কাহিনী এই গল্পটিতে ফুটে উঠেছে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক। বহুদিন পরে দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসটার দিকে। ধারা পোছা ছকছকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভিতর হতে প্রসন্ন চোখে আহ্বান আসে। এই যে দেবব্রত, খবর কি? আজকাল তো তোমায় দেখাই যায় না বাপু। একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরনো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি। তারপর তোমাদের কাগজের কদ্দূর? নতুন কোনো বই বের হচ্ছে নাকি রাধারানী থেকে? শিবনারায়ণ জিজ্ঞাসু চোখে তাকায়। একটা নতুন কন্ট্রাক্ট হচ্ছে শিগগিরই, শকুন্তলা দেবীর উপন্যাস। মুখের কথা কেড়ে নিয়েই ঠাট্টা সুরে বলে শিবনারায়ণ, মেয়েদের লেখা আবার উপন্যাস? নির্ঘাত লস দিতে হবে রাধারানী পাবলিশার্সকে। তাছাড়া আনকোরাও নিশ্চয়ই, নাম তো শুনিনি কখনো। ওর ওর তো দুখানা বই বেরিয়েছে ছোট গল্পের। ও, আবার গল্প নাকি? টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে কি তাতে? দেবব্রত দৃঢ়কণ্ঠে জবাব দেয়, একমাত্র টেকনিকটুকুই তো গল্পের প্রমাণ নয়, আত্মাও নয়। এবার তর্ক শুরু হয়। শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর ঘূর্ণিপাকে। একেবারে উপকথার রূপকথার যুগ হতে 48 মাসের পুজো সংখ্যায় এসে ভেড়ে তর্কের পালতোলা তৈরি। আরও জনাদই বন্ধু এসে বসে ছোট্ট টেবিলটি ঘিরে। বেয়ারা নূতন করে কফি করে দিয়েছে দ্বিতীয়বার। ধোঁয়া উঠছে। কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোঁয়ার সাথে মিশেছে সিগারেটের কড়া গন্ধ, বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী। কাঁচের বড় বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের বেশ খানিকটা বড় অংশ। হাওয়াটাও ভেজা ভেজা, বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ। তর্ক তীব্র হয়ে উঠছে। শিবেশ রায় সিগারেটের ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টানটা দিয়ে নেয়। তারপর প্রথম কথা বলে এতক্ষণ পর। তবে আশার কথা এই যে আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়েছে। কলমে কালি যখন আছে, লিখে যাই যা ইচ্ছা। এ স্বেচ্ছাচারিতার যুগও কেটে যাচ্ছে। এই তো সেদিন 30/এতে বেশ ভালোই একটা আলোচনা হলো। ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটি সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ। লেখার মস্ত একটা প্রয়োজনীয় কায়দাই হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলো ছেটে ফেলতে শেখা। অতি ঠিক কথা। আগাছা নিড়ান না দিলে ফুল চারার সৌন্দর্যই আড়াল হয়ে যায় মশাই, বাজে গাছের চাপে। আরও একজন ঘরে ঢোকে। রঞ্জন রায় ডাক দেয়, এই যে প্রফেসর, দূরে দূরে কেন? তোমার বউ তো এদার লিখছে। এরকম ঘষতে ঘষতেই হাত পেকে যাবে। দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলা দেবীর সম্বন্ধে এ ধরনের উক্তিতে। শকুন্তলার লেখার একজন উৎসাহী পাঠক সে। ব্যথিত হয় সে এত বড় রূঢ় মন্তব্যে। সাহিত্যিকদের কফির আসর শেষ হয়। রাস্তায় নেমে পড়ে সবাই। প্রফেসর যায় না, কারোর জন্য অপেক্ষা করছে। দেবব্রত উঠে না, বসে বসে সিগারেট পোড়ায়। চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা, হাসি ও চিন্তার রেখা আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় সিগারেটের ধোঁয়ার ভিতর দিয়ে। এও এক ধরনের রঙ্গমঞ্চই। হালকা সবুজ রঙের দেওয়ালে দেওয়ালে সুন্দর ছবি আঁকা, শাখায় শাখায় কুজনরত বিহঙ্গ বিহঙ্গী। ঘরভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল, উর্দিপরা মানুষের ত্রস্ত ছুটোছুটি। নূতন আরেকটি দল এসে দখল করেছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি। উগ্র এসেন্সের গন্ধ একটা মোহময় রেশ বিস্তার করেছে দেবব্রতর চিন্তামগ্ন মনে। সাহিত্যিকদের কথাই ভাবছে সে।
বয় এসে শূন্য পেয়ালা পিরিচগুলো সরিয়ে নিয়ে যায়। চমক ভাগে দেবব্রতর। এবার তো উঠতেই হয়। প্রফেসরও বেরিয়ে আসে একসঙ্গে। নমস্কার, কাল কিন্তু আপনার বাড়িতে যাচ্ছি। একটা লেখা দেওয়ার কথা আছে এবারের সংখ্যায়। ঠিকানাটা আবার একটু মিলিয়ে নেয়। পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হয় শকুন্তলার লেখা আনতে। ঘুরতে ঘুরতে সরু একটা আবছা অন্ধকার গলির ভিতরে এসে পড়ে। এই রাস্তায় কি? রোয়াকে বসা একটি লোকের কাছে একটু খোঁজ নেয়। এই গলি। দেবব্রত এগিয়ে চলে। একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে। অসাবধানী পানের পিকের দাগে নানা আকারের চিত্র আঁকা দেয়ালে দেয়ালে। কোথাও বা সর্দি বসা পাকা পাকা কফ লেগে আছে। দেবব্রত চোখ বুলিয়ে চলে বাড়ির নম্বরগুলিতে। মনটা বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে। এই গলিতে সুখতলা দেবীর রাস্তা না? একটা বহু পুরনো আমলের স্যাঁতস্যাঁতে বাড়ি সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা। দেবব্রতকেও থামতে হয় অগত্যা। চোখের সামনেই জলজল করছে নম্বরটা 8/7 বি। এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী, নবীনা লেখিকা। শকুন্তলাকে দেখে নাই সে, চেহারাটাও দেখে নাই, কিন্তু ভিতরটা দেখা হয়ে গিয়েছে। এত ঘনিষ্ঠভাবে পরিচিত মানুষ 10 বছরের পরিচয়ও হয় না। শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে। ভিতর হতে দুয়ারের খিলটা খুলে যায়। মস্ত এক শব্দ করে একটা মেয়ে মানুষ সামনে বেরিয়ে আসে। কতগুলি তরকারির খোসা আর কুচো চিংড়ির আঁশ ঢেলে দিয়ে যায় গলির একধারে। ভিতরে ঢুকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে। কাকে চাই? শকুন্তলা দেবীর থাকেন এই বাড়িতে? ওই দিকের বারান্দা করে সোজা চলে যান। নির্দেশ মতো সোজাই চলে আসে সে। আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায়। একটু ইতস্তত করে কড়া নাড়ে। বছর সাতেকের একটি ফ্রক পরা মেয়ে বের হয়ে আসে। বাবা তো পড়াতে গেছেন, বসবেন কি একটু? শকুন্তলা দেবী আছেন? মা রান্না করছে, আপনি ভেতরে এসে বসুন। ভিতরে ঢুকে একেবারেই দমে যায় দেবব্রত। আধো অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা টানানো, পার্টিশনের কাজ করার উদ্দেশ্যে। আর একদিকে 2খানা তক্তপোষ জোড়া দেওয়া, তার উপর রাত্রির শয্যা গোছানো রয়েছে। রং ওঠা একটা পুরুষ সুজনি দিয়ে ঢাকা। স্তূপীকৃত বালিশের বিপুল উচ্চতা বড় বেশি করে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যেন এ বাড়ির জনসংখ্যা। এক পাশে একটি নবজাত শিশুর শয্যা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ, কাঁথা, অয়েল ক্লথ। দেয়ালে টাঙানো অসংখ্য দেবদেবীর আর গুরুদেবের ছবি। উপরে জানালার তাকে তাকে বই, খাতাপত্র, পুরনো পত্রিকার পাজা। মেয়েটি ঘুরে আসে। ও কি, আপনি দাঁড়িয়ে আছেন? বসুন না লক্ষ্মীটি, মা এক্ষুনি আসবেন, পত্রিকা এনে দেব। ছোট মেয়েটির কথা আর আপন করা সুরে অনেকখানি হালকা হয়ে যায় মন। দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃষ একটি ছোট্ট মেয়ে, কিন্তু সুষ্ঠু প্রাণের লক্ষ্য উজ্জ্বল রয়েছে চোখ দুটিতে। পর্দার ওপাশের প্রতিটি কথাই স্পষ্ট শোনা যায় এপাশে। আধা বয়সী মহিলাদের পরচর্যা, খানিকটা কুৎসা। ওপাশ হতে ডাক আসে, খুকি যাই মা ঠাকুরমা। ছোট মেয়েটি চলে যায়। দেবব্রত অগত্যা পড়া পত্রিকাখানাতেই চোখ বোলাতে থাকে, কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলোই কানে এসে ঘা মারতে থাকে বারবার। মেয়েটাকে একটু ধর দেখি, চালগুলো ঝেড়ে নি। পার্শ্বস্থিতা আত্মীয়ার নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে বর্ষীয়সী মহিলা চাল ঝাড়ার সঙ্গে সঙ্গে। আগের মতো কি আর ঝাড়তে পারি, কিন্তু করব কি, রেশনের চাল, একে তো কাঁকড়, তার উপর 5 বিশালি। সমবেদনা জানায় পার্শ্ববর্তিনী। তোমার কি আর এখন সংসারের কাজকর্ম করবার বয়স আছে? এখন পুজো সন্ধে নিয়ে দিন কাটাবার সময়। অমন ভাগ্যি কিনা এখন মরতে পারলেই একমাত্র শান্তি। অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানায়। পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, লজ্জিত সুরে বলে সে, কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি। আপনি বরং একটু দেখে যান, কষ্ট করে এলেনি যখন। শকুন্তলা জানাল ওপরের তাক থেকে এক পাজা পুরনো রং ধরা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি। দেবব্রত চোখ পড়ে একবার শকুন্তলার হাতের দিকে। সবেমাত্র মশলা পিষে এলো, তারই চিহ্ন হলুদ রং ধরা হাত দুখানায়।
পর্দার ওপাশে শিশুকণ্ঠে কান্না শুরু হয়। কান্নাটা ক্রমেই চিৎকারে পরিণত হতে থাকে। মনে হয় যেন এক্ষুনি বুঝি লাংস ছিঁড়ে যাবে। মৃদু অধৈর্যের সাথে নিচু গলায় বলে ওঠে শকুন্তলা, পুড়িয়েই ফেললো নাকি ওরা উনুন ধরাতে? ওদিকে পর্দার ওপাশ থেকে চাপা গলার কড়া ঝাঁজ এসে ধাক্কা খায় পর্দার গায়ে। ডাক না তোর মাকে, মেয়েটা তো চেঁচিয়ে গলা ফেটে মরছে, কানেও কি যায় না? ছেলেপুলের মায়ের কি আর দিন রাত কলম নিয়ে বসে থাকলে চলে? একটু স্বর নামিয়ে যেন সমতিক্ত করে মহিলাটি। বিদ্যান ছেলের বিদুষী বউ, যত জ্বালা হয়েছে আমার। নিচু গলায় বলা হলেও সবটুকু কথাই শোনা যায় পর্দার এপাশেও। একটা থমথমে চাপা শ্লেষে ভরা থাকে কোঠাখানা। দেবব্রত নিমেষের জন্য একটু তাকায় শকুন্তলার দিকে। একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা। একটি অপ্রস্তুতের মতো বলে ফসে সে, আমি না হয় আর একদিন এসে নিয়ে যাব। এই তো পেয়েছি, আপনাকে কষ্ট করে পড়তে হবে, এখানে ওখানে ছড়ানো ছেটানো রয়েছে লেখাটা। খাতাখানা এগিয়ে দিয়ে এসে চলে যায়। শিশুর কান্না তবু থামে না। আবার সেই একই ঝাঁঝালো কণ্ঠস্বর, বাবা, মেয়ের কান্নায় তো আর পারি না। এক মেয়ে জন্মেছে, তাই রোগী ছাড়ে না, আর ছাড়বেই বা কি করে? এমন স্যাঁতস্যাঁতে বাড়িতে ভালো মানুষেরও রোগ ধরে যায়, রোগের বংশও নেই। দেবব্রত খাতাখানায় মন দেয়। 5 বছর আগেকার পাঠ্যাবস্থার প্রথম কয়েক পৃষ্ঠা, রোমান ইতিহাসের ক্লাস নোট, কৃতদাস বিদ্রোহ, জুলিয়াস সিজারের হত্যা। তারপর নতুন লিখতে শেখা বড় বড় অক্ষরে প্রথম পাঠ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সব শেষে শুরু হয় গল্পের আরম্ভ। ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের ভিড়। দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে। বেশ বড় গল্প। চা কাকু? ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা দেখে যায় চৌকির ওপরে। মিষ্টি হাসির অজস্রতা কচি চোখে, যেন একটি সোনালি রোদের রেখা জোর করেই ঢুকে পড়েছে এ আবদ্ধ ঘরে। ওপাশে আবার অদৃষ্টকে কষাঘাত শুরু হয়ে যায়। ডাল বুঝি পোড়া গেল, কি যে আবার বরাত। তোর বাবুজি গেছে কলতলায় মেয়ের কাঁথা কাচতে, ডাক দে তো খুকি। সঙ্গে সঙ্গে এক ঝলক পোড়া গন্ধ উড়ে আসে। পার্শ্ববর্তীরই মৃদু মন্তব্য করে, না গিয়েই বা করবে কি? একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় করতলায়। এক বাড়িতে 7 ভাড়াটে, একখানা ঘর মাত্র, 40 টাকা ভাড়া। এই তো এরাই সব খেয়ে গেল। এই ঘরটুকু ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে বসবে আবার রান্না, তারপর রাত্রে আবার এর উপরেই বিছানা পড়বে। এইটুকুনি ঘরে মানুষ তো আর কম না, হারানের ছেলেরাও তো এখান থেকেই পড়ে। তোমার তো তবু বই রান্নাটুকু করে দেয়। পার্শ্ববর্তীর মনের জমানো খেদ বের হয়ে যায় হঠাৎ, কিন্তু গৃহস্বামীরই খুশি হয় না তার কথায়। অপ্রসন্ন সুরে বলে, আমি তো বলি বউকে, তোমার বাপু লেখাপড়ার ব্যাঘাত হয়, আমাদের তো আর সময়ের মূল্য নেই তাদের মতো। বিদ্বেষ ছোঁয়ানো প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুযোগ। দেবব্রত কানা ভাঙা চায়ের পেয়ালায় চুমুক দেয় সন্তর্পণে। ভিতর হতে আবার ডাক শোনা যায়, খুকি, তোর কাকার আসনটা পেটে দিয়ে যা। এইবার তো স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে, একটা অর্থভরা হাসির কড়া চোখের কোণায়। ওদিকে তদারক শুরু হয় ভেতরে। কি রে শুকু, চচ্চড়িটা কেমন হয়েছে? দেখতে তো তেমন ভালো মনে হচ্ছে না। ভালো আর হয় বা কি করে, রান্নায় কি আর মন থাকে? তদারককারিনী ডাক দেয়, ও খুকি, তোর মাকে বল আর 4টি ভাত নিয়ে আসতে। ভাত নিয়ে প্রবেশ করে বধূ। শাড়ির মৃদু শব্দ একটু। কি বৌদি, গল্প লিখতে গিয়ে নিজেই আবার গল্পের নায়িকা হয়ে পড়ো না যেন। পিস ছড়া রসিকতা। দেবর সম্পর্ক যখন, রহস্য করবার অধিকার তো আছে। অপরপক্ষ নিরুত্তর। পর্দার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো পিতছে তাকে। অস্বস্তি বোধ করে দেবব্রত। গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে। গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেশটুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পর্দার আড়ালের এ কুটিল ইঙ্গিতে। প্রফেসর সেন ঘরে ফেরে টিউশন সেরে, হাতে একটি বাজারের থলি। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবব্রত। নমস্কার, অনেকক্ষণ যাবৎ এসেছেন?
ঘামে ভিজে যাওয়া শার্টটি অতি যত্নের সাথে খুলতে খুলতে বলে, আমার আবার কলেজের সময় হয়ে এলো, কিছু মনে করবেন না, আমি স্নানটা সেরে আসি। দড়িতে ঝুলানো একরাশ জামা কাপড়ের ভেতর হতে খুঁজে বের করে ধুতিখানা। আমিও এখন যাব। হাতের খাতাখানা দেখিয়ে বলে, এই গল্পটি রবীন্দ্র সংখ্যায় ছাপাতে চাই, আপনি পড়েছেন নিশ্চয়ই। মুখের কথা শেষ না হতে হতেই উত্তর দেয় প্রফেসর, গল্প টল্প পড়ার কি আর ফুরসত আছে? খুকি তেলের বাটি দিয়ে যায়, মাথায় তেল দোলতে দোলতে বলে, এককালে ছিল ওসব সাহিত্য টাহিত্যের উৎসাহ, এখন কলেজ আর টিউশন, আর আছে কালোবাজারে ছোটাছুটি। প্রফেসর চলে যায় স্নান সারতে। ওপাশে প্রফেসরের গলা শোনা যায়, ডাক্তার বাড়ি যাওয়ার আর সময় হলো না, দেখি রাত্রে যদি পারি, কিন্তু জ্বর তো বেড়েছে, কফও আছে মুখে। শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকুও কানে আসে। শকুন্তলা ঘরে ঢোকে। কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জ্বরের ঘুম। ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার মুখের দিকে, গভীর বেদনার ছায়া চোখের গভীরে। মমতায় ভিজে ওঠে তার মনটা। কি যেন চিন্তা করে বলে সে, খাতাখানি নিয়ে যাই, টুকে নেবার ব্যবস্থা আমি করব। এ ঐকান্তিক স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটি। অসংখ্য ধন্যবাদ সে চোখে। একটু সংকোচের সাথে বলে, আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা, কিন্তু মেয়ের জ্বর হওয়ায় আর পেরে উঠিনি। দেবব্রত অপেক্ষা করে, বসে বসে নতমুখে দেখে এসে ঘরের মেঝেটা, বহুস্থানে সিমেন্টটি উঠে গিয়েছে। দেওয়াল হতে সর্বক্ষণের জন্যে একটা ভ্যাপসা গন্ধ বের হয়ে আসছে। আর একটি ছেলে ঘরে ঢোকে। দেবব্রত চেনে তাকে, শকুন্তলার ভাই সুব্রত। কোনো ভূমিকা না করেই সে বলে, দিদি, তুমি যে বলেছিলে আমাকে কিছু টাকা দেবে, সেটি আজ দিলে খুব উপকার হয়। এক মুহূর্তে ম্লান হয়ে যায় শকুন্তলার মুখখানা। অপরাধী সুরে বলে, টাকা তো দেব বলেছিলাম, ভেবেছিলাম গতবার লেখাটা বুঝি কিছু টাকা পাবো, কিন্তু আমাদের মতো নূতন হাতের লেখা নাকি কাগজে ছাপাটাই যথেষ্ট মূল্য দেওয়া। দেবব্রত আবার একটু লেখিকাকে তাকিয়ে দেখে। দুই হাতে 2 গাছা শাঁখের চুড়ি, পরিধানে মিলের মোটা শাড়ি, আবরণহীন কানের দুপাশে চূর্ণ কুন্তল। 10টি টাকাও কি দিতে পারবে না? আমি ওদের আশা দিয়ে এসেছি, দিদির কাছে ঠিক পাবো। কথা যখন দিয়েছে সে। ব্যথিত সুরে বলে সুব্রত, অরুণদা যে ঠাইশিস নিয়ে বেরিয়েছিলেন জেল থেকে, তোমাকে বলিনি কি? ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার, চাঁদা তুলে। শকুন্তলার বিবর্ণ মৌরি মুখের দিকে তাকায় দেবব্রত। ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়েছে কোমল আত্মা। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন অদেখা কর্মীর প্রাণের মমতায় আর স্নেহের ভাইয়ের আশাভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি। তবু 10টি টাকাও দেবার শক্তি নেই তার। অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা, দুধওয়ালা, হয়তো বা ধার দেওয়ার বন্ধুরাও। সুব্রত চলে যায় ম্লান মুখে। দেবব্রত উঠে পড়ে। আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত, এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তস্য লীলা প্রাণের প্রবাহ। কি কেমন লাগলো গল্পটা? আমাদের মধ্যবিত্ত সমাজে গৃহবধূর মূল্য বুঝি এই, সমাজের সংসারের জাতাকলেই পিষে যেতে হয় তাকে। কিন্তু তা বলে কি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল সে? না, কখনোই না। নিজের স্বপ্ন পূরণ করতে সামনে অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু সব পেরিয়ে জয় করার নামই তো সাফল্য, তাই না? আজকের গল্প কেমন লাগলো তা জানিয়ে একটি কমেন্ট করবেন। লাইক আর সাবস্ক্রাইবের কথা বললাম না আর। ধন্যবাদ।